2024 সালের আগে চট্টগ্রামের কোনো পুলিশ অফিসার এই মানুষটার নাম জানত না, কোনো সাধারণ মানুষ জানত না, কোনো সংবাদ মাধ্যম জানত না। সে ছিল একজন সাধারণ যুবক, ফটিকছড়ির এক অজানা গ্রামের ছেলে, গরিব ঘরের রাস্তার ছেলে। মাত্র 2 বছর পর সেই একই মানুষ 3টি হত্যাকাণ্ডের আসামি, 7টি মামলার পলাতক আসামি। চট্টগ্রামের 5টি থানা এলাকায় আতঙ্কের নাম। ব্যবসায়ীরা তার নাম শুনলে কাঁপে। পুলিশ জানে কিন্তু ধরতে পারছে না। আজ সে যশোরের একটি চেকপোস্টে ধরা পড়েছে। তার নাম ডেভিড ইমন। কিন্তু আসল প্রশ্নটা এখনো কেউ করেনি। মাত্র 2 বছরে একজন অপরিচিত মানুষ কার ক্ষমতায়, কার ছত্রছায়ায় চট্টগ্রামের সবচেয়ে বড় মাফিয়া হয়ে উঠল? এই প্রশ্নের উত্তরটা আজ মিডিয়া দেয়নি, আমরা দেব। তাই অবাক করা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডেভিড ইমনের গল্পটা শুধু একজন সন্ত্রাসীর গল্প নয়, এটি বাংলাদেশের সেই অন্ধকার সত্যের গল্প যেখানে রাজনৈতিক পরিবর্তনের সুযোগে রাতারাতি নতুন অপরাধ সাম্রাজ্য গড়ে ওঠে। এই গল্পে আছে একটি রাজনৈতিক পরিবর্তন, একটি ক্ষমতার শূন্যস্থান, একটি সংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্ক এবং একটি প্রশ্ন যেটার উত্তর এখনও কেউ দেয়নি। 2024 সালের আগে কে ছিল ডেভিড ইমন? চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর এলাকা। মোবারক হোসেন ইমনের জন্ম এখানে 2024 সালের 5 আগস্টের আগে। এই নামটা চট্টগ্রামের কেউ জানত না, পুলিশের খাতায় ছিল না, কোনো মামলায় নাম ছিল না। সে ছিল একজন সাধারণ যুবক, ফটিকছড়ির পরিচিত একটি পরিবারের ছেলে। কিন্তু একটি নাম তার জীবন বদলে দিল। সেই নামটা বড় সাজ্জাদ। সাজ্জাদ আলী খান চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের পরিচিত নাম। ডেভিড ইমন এই বড় সাজ্জাদের গ্রুপে যোগ দিল এবং এখান থেকেই শুরু তার অবিশ্বাস্য উত্থানের গল্প। মাত্র 2 বছরে বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান, হাটহাজারী 5টি গুরুত্বপূর্ণ এলাকায় ডেভিড ইমনের নাম ছড়িয়ে পড়ল। মানুষ ভয় পেতে শুরু করলো, ব্যবসায়ীরা থরথর করে কাঁপতে শুরু করলো। কিন্তু কেন, কিভাবে, এতটা দ্রুত? রাতারাতি মাফিয়া, বড় সাজ্জাদ কানেকশন এবং ক্ষমতা শূন্য স্থান। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ সরকার পরিবর্তন হলো। পুলিশ দিশেহারা, প্রশাসন নতুনভাবে সাজছে। রাস্তায় রাস্তায় একটা শূন্যস্থান। এই শূন্যস্থানটাই ডেভিড ইমনের সবচেয়ে বড় সুযোগ হয়ে গেল। বড় সাজ্জাদের গ্রুপের হয়ে সে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা শুরু করলো। বড় সাজ্জাদের বাহিনীতে কমপক্ষে 50 জন শুটার ও সহযোগী সক্রিয়। এরা চট্টগ্রাম নগরী ও জেলাকে ভাগ করে নিয়ে পরিচালনা করত। ডেভিড ইমন ছিল এই সাম্রাজ্যের 2 প্রধানের একজন এবং মাত্র কয়েক মাসের মধ্যে 2024 সালের 28 আগস্ট আনিস ও মোহাম্মদ হাসান নামে 2 জনকে ব্রাশ ফায়ারে হত্যা। চট্টগ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কিন্তু ডেভিড ইমন ধরা পড়ল না। 2025 সালের 30 মার্চ বাকলিয়ায় জোড়া খুন, আবার ধরা পড়ল না। 2025 সালের 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, আবারও পলাতক 3টি হত্যাকাণ্ড, 7টি মামলা। তবু পুলিশ ধরতে পারছে না। 3টি হত্যাকাণ্ড, 7টি মামলা, পুলিশ নিজে স্বীকার করেছে। ভুক্তভোগীরা অভিযোগ করলেও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সন্ত্রাসী আছে যাকে 3টি হত্যাকাণ্ডের পরেও মাসের পর মাস ধরা যায় না? শুধু কারণ পুলিশ পারছে না, নাকি অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নটার উত্তর ভিডিওর শেষে দেব, কিন্তু তার আগে জানতে হবে সেই ঘটনার কথা যেটা পুরো বাংলাদেশকে চমকে দিয়েছিল। ডিডিএন হামলা, 2 কোটি চাঁদা না পেয়ে যা করলো। আমি বিজনেস না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না, চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। চট্টগ্রাম নগরে চন্দনপুরা এলাকা digital.net ডিডিএন একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। ডেভিড ইমন এই প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করলো। মালিক দিতে রাজি হলেন না। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতরে ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না। আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। 17-18 বছর তো করছেন ব্যবসা, আর কত করবেন? তো আমাদের উপর এত রাগ হওয়ার কারণ কি, আমি এটা বুঝলাম না, বলেন। আপনাদের উপর এত রাগ না, আপনারা 17-18 বছর ব্যবসা করেন না। আমরা 5 আগস্টের পর আমি মার্ডার মামলা আমি নিয়ে বলতে চাচ্ছি, আমরা ঘুরতেছি। আপনারা কয়টা মার্ডার মামলা খাইছেন?
এরপর একদিন সকালে কমপক্ষে 30 জন তরুণ মুখে মুখোশ পরে ডিডিএন-এর অফিসে ঢুকে পড়ল। বয়স তাদের 20 থেকে 30 বছর। সবার হাতে অস্ত্র, অফিসের সবকিছু ভাঙচুর, যন্ত্রপাতি লুট, কর্মীদের মারধর, তারপর চলে গেল। মুখোশের কারণে পুলিশও পরিচয় নিশ্চিত করতে পারল না। ভুক্তভোগী মালিক আদিল বিন মামুন মিডিয়ার কাছে বললেন, ঘটনার 1 সপ্তাহ পরও মূল হোতা ডেভিড ইমনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এই কথা বলতে এই মালিকের কতটা সাহস লেগেছিল ভাবুন, কারণ যার বিরুদ্ধে বলছেন সে এর আগে 3টি হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং প্রতিবারই পার পেয়ে গেছে। যশোরে পালানো কেন? ডিডিএন হামলার পর চট্টগ্রামে র্যাব ও পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হলো। 26শে জুলাই রাতে তার 2 সহযোগীকে গ্রেফতার করা হলো। তাদের কাছ থেকে উদ্ধার হলো বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি। ডেভিড ইমন বুঝল চট্টগ্রামে আর 1 মিনিটও থাকা যাবে না। সে পালালো কোথায়? চট্টগ্রাম থেকে কয়েকশো কিলোমিটার দূরে যশোরের ঝুমঝুমপুর এলাকায় চুপচাপ লুকিয়ে থাকলো। হয়তো ভাবছিল এত দূরে পুলিশ খুঁজবে না, কিন্তু গোয়েন্দা নজরদারি চলছিলই। 28শে জুলাই রাতে যশোর পুলিশের চেকপোস্টে তাকে শনাক্ত করা হলো। 29শে জুলাই চট্টগ্রাম ডিবি পুলিশের একটি দল যশোর থেকে তাকে গ্রেফতার করে আনলো। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেফতার করা হয়। 3টি হত্যাকাণ্ড, 7টি মামলা, 2 কোটি টাকার চাঁদাবাজি, 30 জনের মুখোশ পরা হামলা, এত সব কর্মকাণ্ডের পর আজ সে পুলিশের হাতে। এবার মাঝখানে যে প্রশ্নটা রেখেছিলাম সেটার উত্তর দেওয়ার সময় এসেছে। 3টি হত্যাকাণ্ড, 7টি মামলা, মাসের পর মাস পলাতক, তারপরও পুলিশ ধরতে পারেনি কেন? উত্তর একটাই, এই দেশে যাদের ছত্রছায়া আছে তাদের ধরতে পুলিশের অনেক সময় লাগে। বড় সাজ্জাদের বাহিনীর কথা মনে আছে? সেই বাহিনীতে 50 জন শুটার, সেই বাহিনীর হাতে বিদেশি অস্ত্র, সেই বাহিনীর বিরুদ্ধে অসংখ্য ভুক্তভোগী। তারপরও এই বাহিনী বছরের পর বছর চট্টগ্রামে সক্রিয়। এটা কি শুধু পুলিশের ব্যর্থতা, নাকি এর পেছনে আরও বড় প্রশ্ন আছে? সেই বড় প্রশ্নটার উত্তর খুঁজতে আমাদের পরের ভিডিওতে যেতে হবে, যেখানে উন্মোচন করব বড় সাজ্জাদকে, কিভাবে এই সাম্রাজ্য গড়ে উঠল এবং এর পেছনে কারা আছে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের 2টি প্রশ্ন করতে চাই, কমেন্টে উত্তর দিন। প্রশ্ন 1, ডেভিড ইমন গ্রেফতার হলো, কিন্তু বড় সাজ্জাদ এখনও পালিয়ে আছে, তার বাহিনীর 50 জন শুটারও এখনও সক্রিয়। তাহলে কি সত্যিই চট্টগ্রামের মানুষ নিরাপদ? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। প্রশ্ন 2, আপনি কি চট্টগ্রামের মানুষ? আপনার কি এই চাঁদাবাজি বা সন্ত্রাসের সরাসরি অভিজ্ঞতা আছে? তাহলে আজ একটু সাহস করে কমেন্টে বলুন। আপনার একটা কমেন্ট হাজার মানুষকে সত্য জানতে সাহায্য করবে। এবার এখন আপনার কাছে 2টি চাওয়া। 1, এই ভিডিওটি এখনই পরিচিত সবার কাছে শেয়ার করুন এবং চট্টগ্রামের যে কোনো বন্ধু বা পরিচিতকে পাঠান, কারণ এই তথ্যটা তাদের জানা দরকার। 2, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন, কারণ পরের ভিডিওতে আসছে বড় সাজ্জাদের পুরো সাম্রাজ্যের গল্প, কিভাবে গড়ে উঠল। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।